নমস্কার, আপনাদেরকে প্রিজনি এডুকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি পাপ্পু সেন। আগের দিন থেকে যে ডেসক্রিপটিভ সিরিজটা শুরু করেছিলাম পিএসসির যে সমস্ত আনসার রাইটিংয়ের জন্য, আজকে তার দ্বিতীয় দিন। আগের দিনকে আমরা ট্রান্সলেশনের পার্টটা দেখেছিলাম ইংরেজির ক্ষেত্রে, কী করে আমরা ট্রান্সলেশনকে আমরা কী করে গ্রামাটিক্যাল দিক থেকে আমরা অ্যাঙ্গেল থেকে দেখব। একটা জিনিস আমরা ওয়ার্কআউট করেছিলাম আগের বারের পিএসসির কোয়েশ্চেন পেপার থেকে। আজকে আমরা দেখব কি যে কীভাবে প্রেসি লিখতে হয়, তার বেশ কিছু নিয়মগুলো, এবং পরবর্তীকালে ফার্দার ভিডিওগুলোতে আমরা দেখব কি যে সেই লেখার নিয়মগুলোকে আমরা কাজে লাগিয়ে কী করে আমরা একটা খুব সুন্দর প্রেসি লিখতে পারি। তো দেখা যাক প্রেসি। আমরা যে প্রথমে যে শব্দটা বলছি প্রেসি, এটা কোনো রকমের ইংলিশ অরিজিন নয়, এটা অরিজিনালি একটা ফ্রেঞ্চ শব্দ। দেখে মনে হতে পারে প্রিসাইজ এরকম অর্থে, আসলে এটার উচ্চারণ হচ্ছে কি যে প্রেসি। সত্যি কথা বলতে প্রেসি শব্দটির অর্থ হলো প্রিসিশন। প্রিসিশন অর্থ মানে কি, আমরা যে কোনো একটা যে প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটাকে কী করে ছোট করে লিখব, কিন্তু এই ছোট করার মানে অবশ্যই এটা নয় কি যে যা আইডিয়াগুলো দেওয়া আছে সেই আইডিয়াটার থেকে আমরা ডিভিয়েট করব, সরে আসব, বা সেই আইডিয়াগুলোকে কোনো অংশে আমরা এক কথা যেটা বলতে পারি কি যে কোনো অংশে ওই আইডিয়া থেকে বেরোবো না। আচ্ছা, তো আমরা এখানে ফার্স্টে একটা উক্তি দেখব প্রেসি কাকে বলে আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যেটা বলছে এখানে, আ প্রেসি ইজ আ সাসেন্ট ডাইজেস্ট of the essential facts contained in any piece of printed, written or spoken matter. লিন্ডেল, যার অর্থ কি না, একটি প্রেসি হলো আ সাসেন্ট ডাইজেস্ট অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টস। আমাদের কাছে একটা বিশাল বড় প্যাসেজ থাকতে পারে, সেই প্যাসেজের লেখক কি বলতে চাইছে, সেই লেখকের সেই অনুভূতিগুলো, তার থট প্রসেসগুলোকে আমরা করার চেষ্টা করব। কী করবো না, আমরা এটাকে ডাইজেস্ট করব, বোঝার চেষ্টা করব, এবং সেটা কি বলছে, কন্টেন্ট ইন এনি পিস অফ প্রিন্টেড, রিটেন অর আ স্পোকেন ম্যাটার। সেটা যা কিছুই হতে পারে সেই লেখাটা, সেটা হতে পারে কি যে কোনো একটা প্রিন্টেড ম্যাটার অথবা লেখা অথবা যে কোনো স্পোকেন ম্যাটার। তো এক কথায় যদি আমরা ছোটো কথায় বলি কি যে প্রেসি মানে হচ্ছে কি যে একটা প্যাসেজ, সেটা হতে পারে কি যে কোনো গল্পের থেকে হোক বা যাই বলো না কেন, সেই প্যাসেজটাকে আমরা কি করে একটি ছোট অংশে পরিণত করব। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে একটা শব্দ প্রায় আমরা প্রেসির সাথে অনেক সময় সিনোনিম হিসেবে আমরা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কি যে সামারি। কিন্তু বাস্তবে যেটা আমরা বলবো, সামারি কিন্তু প্রেসি নয়। সামারি কিন্তু প্রেসি নয়। কী অর্থে, আমরা ইতিমধ্যে বলেছি কি যে প্রেসি মানে হচ্ছে কি যে প্রিসিশন, বা একটা গোটা বড় প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটাকে আমরা কি করে ছোট করে আমরা লিখতে পারবো, সেটাকে আমরা প্রেসি বলছি। সামারি মানে কি, ধরে নেওয়া যায় কি যে কোনো একটা পোয়েম থাকলো অথবা কোনো একটা প্রোজের কোনো একটা পিস থাকলো, সেই পোয়েম বা প্রোজের পিসটাকে আমাকে যদি বলা হয় কি যে একটা সামারি করতে, তার মানে এটাই যে প্রথম থেকে লেখক কি বলতে চাইছেন, এই ব্যাপারগুলো বলতে চাইছেন, সেই হিসেবে আমরা একটা সামারি দিতে পারি। বা অন্যভাবে যদি আমরা বলতে পারি, সামারি মানে হচ্ছে কি যে একটা হোল ফ্যাক্টসকে আমরা যা আছে সেটাকে একটা নিজের ভাষায় যখন আমরা প্রচার করি বা প্রকাশ করি, সেটাকে আমরা বলি কি যে সামারি। ইট মে বি আর সামারি অফ আ পোয়েম অর অফ আ প্রোজ। কিন্তু যদি প্রেসির কথা আমরা বলি, প্রেসি মানে হচ্ছে এইখানে যেটা আমরা বলেছিলাম যে আ সাসেন্ট ডাইজেস্ট অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টস। মূল যে বিষয়গুলো রয়েছে, হতেই পারে লেখক তার লেখার মধ্যে অনেক রকম জায়গায় ডাইগ্রেস করেছেন, অনেক জায়গায় হয়তো বা তার মনের কথাগুলো বলতে গিয়ে তিনি অনেক কিছু এক্সাম্পলসের সাহায্য নিয়েছেন। আমরা কি করব, যখন প্রেসি লিখব সেই সময় এই প্রিসিশন ব্যাপারটাকে খেয়াল রাখবো। অর্থাৎ লেখক যা বলেছেন সেই ব্যাপারটাকে, মূল বিষয়টাকে আমরা লেখাতে ইনকর্পোরেট করার চেষ্টা করব। আশা করি বোঝা গেছে। দেখা যাক কি যে কী করে আমরা প্রেসি লিখবো। আমরা এখানে 7খানা পয়েন্টস দেখিয়েছি। আমরা প্রত্যেকটা পয়েন্টসকে আমরা ধরে ধরে আলোচনা করব এবং তার সাথে সাথে 2-1টা করে এক্সাম্পলও দেবো। দেখা যাক। প্রথম যেটা বলা হয়েছে কি যে হাউ টু মেক আ প্রেসি, প্রথম বলা হয়েছে কি যে কেয়ারফুল রিডিং আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, কেয়ারফুল রিডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা যদি আমরা বলি, ধরে নেওয়া যাক কি যে ধরে নিলাম কি যে কোনো একটা প্যাসেজ রয়েছে, ধরলাম কি যে 10 লাইনের কোনো একটা প্যাসেজ রয়েছে। আমাদের কাজ হচ্ছে এটাই, যখন প্রেসিটা থাকবে সেই A to Z যা কিছু আছে ভালো করে পড়ব। কেয়ারফুল রিডিং বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মূল বিষয়টা এটাই হচ্ছে কি যে অনেক সময় লেখক যে জিনিসটা বলতে চান সেটা ইমপ্লাইড থাকে। ধরে নেওয়া যাক কি যে প্রথমের যে লাইন থেকে শুরু হলো, শেষ লাইনে এসে তুমি বুঝতে পারলে কি যে আসল ব্যাপারটা এই। তো মূল বিষয় হচ্ছে কি যে কেয়ারফুল রিডিং বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মূল বিষয় হচ্ছে এটাই
যা কিছু লেখক বলতে চেয়েছেন এমন নয় যে সেটা সবসময় লাইনের মধ্যেই ইনকর্পোরেটেড থাকবে, সেই গোটা প্যাসেজটাকে তুমি পড়ে তুমি যা বুঝবে সেটাকে আমরা বলবো কিছু হচ্ছে কেয়ারফুল কেয়ারফুল রিডিং অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ডিং। আমরা এক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখবো, কেয়ারফুল রিডিংয়ের ক্ষেত্রে অনেকে এরকম ইংরেজিতে সমস্যা থাকার কারণে খুব আস্তে আস্তে পড়ে, কিন্তু এটা ঠিক পদ্ধতি না। মোটামুটি তোমাকে খুব তাড়াতাড়িও পড়তে হবে না, তাড়াতাড়ি পড়লেও সমস্যা হয়, অনেক সময় ব্যাপারটা বুঝতে সমস্যা হয়। একটা মিডিয়াম রেঞ্জে যদি আমরা পড়ি, যদি প্রথম কথা যদি প্রথমে যদি না বুঝতে পারি তাহলে সেকেন্ডবার পড় দেবো, অ্যাটলিস্ট 2 থেকে 3বার পড়বো, পড়ার পরে আমরা মূল বিষয়টাকে গ্র্যাস্প করার চেষ্টা করব। হলো, তারপর আমরা কি বলেছি না, জট ডাউন দ্য মেন পয়েন্টস ইন অর্ডার। যে জট ডাউন দ্য মেন পয়েন্টস ইন অর্ডার বলতে কি বলছে, ধরে নিলাম কি হচ্ছে কি কোনো লেখক বলছে কি আমি প্রথমে অমুক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমি এই জায়গায় অমুক লোককে দেখলাম, এইভাবে তার যদি কোনো একটা ন্যারেশন এগোয়, তাহলে আমরা প্রথমে দেখব কি যে উনি কী কী পয়েন্টসগুলোকে বলছেন। তো আমরা প্রথমে রাফ হিসাবে 1 2 3 4 করে সেই পয়েন্টসগুলোকে লিখলাম, জট ডাউন করলাম, এবং সেই পয়েন্টসগুলো কিন্তু কখনোই ইনকোহেরেন্ট হবে না। ইনকোহেরেন্ট হবে না মানে কি, ধরে নিলাম কি যে হয়তোবা লেখক তার লেখার ভাব বোঝাতে গিয়ে নিজের মতন করে যখন লিখছেন, পরের ঘটনা আগে দিয়েছেন, আগের ঘটনা পরে দিয়েছেন, এরম ঘটতেই পারে একটা প্যাসেজে। কিন্তু যখন আমরা প্রেসিটাকে লিখব, সেটা কখনোই কিন্তু পরের ঘটনা আগে বা আগের ঘটনা পরে এরমটা দেব না, বরঞ্চ আমরা সেগুলোকে একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করব, এবং এই অর্ডার মেনটেন করে যখন আমরা এগুলোকে জট ডাউন করব, তারপরেই আমরা একটা রাফ ড্রাফট করব। থার্ড পয়েন্ট কি বলেছে এখানে, অমিট রিপিটেশন, ইলাস্ট্রেশন, এক্সাম্পলস, এক্সক্লামেশনস। আচ্ছা, রিপিটেশন বলতে কি, অনেকে যেমন আমরা ভাবলাম কি যে আচ্ছা ঠিক আছে একটা পয়েন্ট তো লিখলাম, আমাদের কাছে নতুন কোনো পয়েন্ট আর মনে পড়ছে না, কিন্তু আমাকে তো যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে, এই ধরনের ধারণাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুল। আমরা একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বলি যে কখনো কিন্তু রিপিটেশন চলবে না। যে লাইনটা আমরা লিখেছি সেই রকম লাইন ফার্দার আমরা লিখব না, যতটা যা কিছু আমাদের মনের ভাব প্রকাশ করা সে একবারেই হবে, সেকেন্ডবার আবার সেই জিনিসটার রিপিটেশন হবে না। বা অন্যভাবে যদি বলি, ধরে নিলাম কি যে A to Z বা 10 লাইনের যে লেখাটা রয়েছে, মূল যে প্যাসেজটা, সেই প্যাসেজে অনেক কিছু শব্দ থাকতে পারে যেগুলো আমরা মনে করতে পারি কি যে হ্যাঁ আমার এগুলো প্রেসি লেখার ক্ষেত্রে সুবিধা হতে পারে, এই শব্দগুলোকে আমরা নিতে পারি। কিন্তু মনে রাখবো কি যে যতটা পারা যায় প্যাসেজের শব্দগুলোকে অ্যাভয়েড করা দরকার একটা ভালো প্রেসি লেখার ক্ষেত্রে। কি বললাম এখানে আরেকবার আসি, অমিট রিপিটেশনস, ইলাস্ট্রেশনস অ্যান্ড এক্সক্লামেশনস। তো বোঝা গেল রিপিটেশন বললাম। আচ্ছা, ইলাস্ট্রেশন বলতে ওই সাধারণত ছবি আঁকা টাইপের, এগুলো খুবই সাধারণ জিনিসকে আমরা বলি। আর এক্সক্লামেশন বলতে ধরে নেওয়া যাক কি যে আমরা কোনো একটা জায়গাতে এক্সক্লামেটরি মার্ক দিলাম অথবা আমরা কোয়েশ্চেন মার্ক দিলাম, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু চলবে না সাধারণত ধরে হয়তো বা এটা হতে পারে যখন কোনো প্যাসেজ আমরা পড়ছি A to Z অবধি, মানে 10 লাইন ধরে নিলাম কি যে, সেক্ষেত্রে হয়তোবা লেখক নিজের মনের ভাব প্রকাশ করতে হয়তো অনেক জায়গায় এক্সক্লেমেটরি মার্ক ইউজ করেছেন, কোনো জায়গায় কোয়েশ্চেন করেছেন, কোনো নির্দিষ্ট নর্মসকে। আমরা সেই জিনিসগুলোকে পড়বো ঠিকই, প্রথম থেকে শেষ অবধি পড়বো, সেটার থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে কী বোঝাতে চেয়েছেন। সেই বোঝানোর পরে আমরা আলটিমেটলি আমাদের প্রেসিটাকে লিখবো। তো সেটা কখনোই কিন্তু এই ধরনের কোয়েশ্চেন মার্ক বা এক্সক্লেমেটরি মার্ক এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আচ্ছা, পরেরটা আমরা আসছি কি যে ইউসেজ অফ পার্সন ইন অ্যাডভাইস। আচ্ছা, এই পয়েন্টটাকে একটু বুঝতে হবে। অ্যাডভাইস ধরলাম কি যে এরকমভাবে থাকলো কোনো একটা you should get up early in the morning, এইভাবে রয়েছে। ধরে নিলাম কি যে একটা প্যাসেজ রয়েছে, যেই প্যাসেজটাতে হয়তোবা লেখকের যে ধারণা যা কিছু উনি বলেছেন পুরোপুরি একটা অ্যাডভাইসের ওপর ভিত্তি করে বললো কি ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ডু ইউর ব্রাশ and then sit for studies, এই অর্থ হয়তো রয়েছে। তো আমাদের মূল বিষয়টা যেটা মনে রাখতে হবে,
আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, যদি ব্যাপারটা কোনো একটা অ্যাডভাইস হয়, যদি ব্যাপারটা কোনো অ্যাডভাইস হয়, তাহলে আমরা কখনো কিন্তু এটা ইউজ করব না আমরা যখন প্রেসি লিখব। ফার্স্টে আমরা যেটা একটু আগে বললাম, হয়তো বা 10 লাইনের কোনো একটা প্রেসি লিখতে বলেছে, 10 লাইন সরি একটা প্যাসেজ দেওয়া আছে, সেটা যখন আমরা প্রেসি লিখব, সেরকম ক্ষেত্রে যদি কোনো অংশে কোনো বাক্যে যদি অ্যাডভাইস সংক্রান্ত কিছু ব্যাপার থাকে, যে ক্ষেত্রে ইউ বলে অ্যাড্রেস করা হচ্ছে, আমরা কখনোই যখন আমরা প্রেসি প্রেসি লিখব, সেই ব্যাপারটাকে যখন আমরা কিন্তু কখনোই সেকেন্ড পার্সনে রাখবো না। কিসে রাখবো? আমরা এটা বলতে পারি কি যে উই শুড, এইভাবে লিখতে পারি। অথবা যদি সেটা কোনো এটা যদি কোনো স্টুডেন্টসকে বলে, তাহলে স্টুডেন্ট শুড, উচিত অর্থে আমরা বলছি, তাই তো। উই শুড ডু অমুক, উই শুড ডু দ্যাট, এই সমস্তগুলো। উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ডু আওয়ার ব্রাশ অ্যান্ড দেন সিট ফর স্টাডিজ, এই ধরনের জিনিসগুলো আমরা বলছি। তো এক কথায় যদি আমরা বলি, যদি এটাকে আমরা জিনিসটা আরেকবার বলি, তো অ্যাডভাইসের ক্ষেত্রে যে সেকেন্ড পার্সনটা ইউজ হয়, সেটাই আমরা যখন প্রেসি লিখবো, সেই সময় আমরা এটাকে হচ্ছে কি যে উইতে ট্রান্সফার করব। আচ্ছা, অথবা হচ্ছে কি যে যার সম্বন্ধে বলা হয়েছে তাদেরকে আমরা লিখতে পারি, সেই যে আমরা অনেক সময় এটাকে আইও ইউজ করতে পারি, কিন্তু কখনো আমরা সেকেন্ড ফর্ম ইউজ করবো না। উই লেখাটা বেটার, আই না লিখে উই লেখাটা বেশি বেটার। আসছি তারপরে হচ্ছে কি যে ট্রান্সফরমেশন ফ্রম ফার্স্ট টু দ্য থার্ড পার্সন। ট্রান্সফরমেশন ফ্রম ফার্স্ট টু দ্য থার্ড পার্সন বলতে কি বলছে আমি বলি। ধরে নিলাম কি যে কোনো একটা ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ কোনো একটা প্রেসি দিয়েছে। ধরে নিলাম এরকমটা, আই গট আপ আর্লি ফ্রম বেড অ্যান্ড ফাইন্ডিং nobody around, I went for a search. ঠিক আছে, I got up early from bed and finding nobody around, I went for a search. যেমনটা বললো কি যে আমি সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম এবং কাউকে যখন আশেপাশে দেখতে পেলাম না, আমি খুঁজতে বেরোলাম, এই অর্থে বলছিলাম। আমরা এখানে কি বলেছিলাম, মানে ট্রান্সফরমেশন ফ্রম ফার্স্ট টু দ্য থার্ড পার্সন। যদি প্যাসেজে এই ধরনের কিছু থাকে, আই দিয়ে থাকে, আমরা কখনো সেক্ষেত্রে কিন্তু যখন আমরা প্রেসি লিখবো, সেটা কিন্তু আই ইউজ করব না। যখন আমরা আই ইউজ করব, আসলে সেটা আমরা কিন্তু নিজেদেরকে বলছি। অ্যাকচুয়ালি তো আমরা সেই জিনিসটা কখনো, প্যাসেজটা তো আমরা নিজেরা লিখছি না, অথবা সেই প্যাসেজের যে ব্যাপারটা বলছে সেটা কখনো আমার সম্বন্ধে বলছে না। তো বেটার কি হবে, আমরা লিখতে পারি কি যে দ্য অথর সেজ বা সেড নিয়ে যাই হোক আমরা এইভাবে ইউজ করবো, অথবা দ্য ন্যারেটর, এইভাবে আমরা কখনো কিন্তু আয়ের ইউজ করব না। আমরা এখানে কি বলেছিলাম, ট্রান্সফরমেশন ফ্রম দ্য ফার্স্ট টু দ্য থার্ড পার্সন। তো থার্ড পার্সন বলতে আমরা এখানে দ্য অথর ইউজ করতে পারি, দ্য ন্যারেটর ইউজ করতে পারি, এই জিনিসগুলোকে আমরা বলছি। আচ্ছা, পরেরটা কি বলছে এখানে, সাইজ বিটুইন 1/3 to 1/4, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এরিয়া অফ আ প্রেসি। মোস্ট সিগনিফিক্যান্ট এরিয়াস অফ আ প্রেসি, প্রেসি বলতে কি বলছে আমরা এখানে দেখি। সাইজ বিটুইন 1/3 to 1/4, আমরা একটু আগে বললাম, ধরে নিলাম কি যে 1 2 এইভাবে 10টা মোটামুটি লাইন আছে। হ্যাঁ, যদি ধরো 10টা লাইন থাকে, আমরা চেষ্টা করব কি যে যখন আমরা প্রেসি লিখব, সেই প্যাসেজটাকে অন্ততপক্ষে 1/3 অংশ অথবা 1/4 অংশতে নিয়ে আসবো। যদি বলে দেওয়া হয় কি যে এতগুলো শব্দের মধ্যেই নিয়ে আসো, দ্যাটস ফাইন, তোমাকে ওর বাইরে তুমি যেতে পারবে না। কিন্তু যদি বলা হয় কি যে তোমাকে একটা জাস্ট প্রেসি লেখার কথা বলা হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে কটা শব্দ রয়েছে সেই শব্দগুলোকে আমরা মূলত 1/3 অথবা 1/4 অংশে নিয়ে আসবো। এটা হচ্ছে প্রেসি লেখার মূল শর্ত। লাস্ট যে পয়েন্টটা আমরা বলছি, আর টাইটেল। আচ্ছা, আর টাইটেল বলতে আমরা কি বলছি, যে বিষয়টা নিয়ে প্রেসি লিখছি আমরা, সেই বিষয়টার উপরে একটা খুব সিগনিফিক্যান্ট একটা কোনো টাইটেল দেওয়া দরকার, যাতে করে ওই প্রেসির সম্বন্ধে ওই টাইটেলটা যাচ্ছে, এইটা বোঝাচ্ছি আমরা। অনেক সময় কিন্তু, অনেক সময় বলবো না, সব সময় কিন্তু এই টাইটেলের উপরেও কিন্তু নাম্বার থাকে। আচ্ছা, তো টাইটেল যেটা আমরা চুজ করবো সেটা খুব জুডিশিয়াসলি চুজ করাটা খুব ভালো। এবং আমাদের বক্তব্য হচ্ছে কি যে মূলত আমরা প্যাসেজটা পড়বো প্রথমে,
প্যাসেজ পড়ার পর আমরা ফার্স্টে একটা রাফ ড্রাফট করে নেবো, বা আমরা পুরো প্রেসিটাও যখন তারপরে লিখবো শেষে আমরা টাইটেল দেবো। এটাতে ভালো হবে কী অর্থে, কারণ আমরা ইতিমধ্যে 3 থেকে 4 বার প্রেসিটা পড়ে ফেলেছি, তো আমাদের নিজস্ব একটা ধারণা তৈরি হয়েছে যে কী টাইটেল হতে পারে, তো তারপরে আমরা সবার শেষে আমরা টাইটেলটা দেবো। আচ্ছা, এই হলো কিছু মূল বিষয়। আচ্ছা, আর কিছু জিনিস আমরা দেখব, টেকনিক্যাল অ্যাসপেক্টস দেখব, এগুলোকে আমরা মুছে দিলাম। টেকনিক্যাল অ্যাসপেক্ট বলতে আমরা কি বলবো, সাধারণত মনে রাখবে প্রেসি লেখা হচ্ছে কিছু সবচেয়ে টাফেস্ট একটা জিনিস ইংরেজিতে লেখার ক্ষেত্রে। কারণ প্রথম কথা হচ্ছে কি যে আমরা ট্রান্সলেশন লিখতে পারি, ট্রান্সলেশন মোটামুটি সবাই একটু আধটু লিখতে পারি, রিপোর্টও লিখতে পারি, কিন্তু প্রেসি লেখার মধ্যে একটা বিষয় হচ্ছে কি যে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে কতটা বেশি পরিমাণে কমান্ড রয়েছে। কমান্ড এই অর্থে, আমরা আগের দিনকে বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, অথবা কমপ্লেক্সের মধ্যে হচ্ছে কি যে ক্লজ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। মনে রাখবে অনেক সময় যখন প্যাসেজটা লেখা থাকে, যখন মূল প্যাসেজটা যখন থাকে, সেই প্যাসেজের মধ্যে অনেক ক্লজ থাকতে পারে, কমপ্লেক্স সেন্টেন্সে ভর্তি থাকতে পারে, কিছু এক্সক্লেমেটরি মার্ক দিয়ে কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে যদি ব্যাপারটাকে প্রেসিটাকে একটা সংকীর্ণ না, সংকুচিত অংশে যদি আমাদের নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আমাদের কিন্তু সিম্পল সেন্টেন্সের ব্যবহার করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে। এবং এক্ষেত্রে আর একটা বা দুটো তিনটে জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে পার্টস অফ স্পিচের উপর খুব ধারণা থাকা দরকার। পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বলবো, এখানে ধরো এরম থাকতে পারে, আমরা জাস্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলোকে দেখি। ধরো আমরা এরম থাকে নিচু ক্লাসে, নাউন ফর্ম থেকে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসো, অথবা অ্যাডজেক্টিভ ফর্ম থেকে অ্যাডভার্বিয়াল ফর্মে নিয়ে আসো। আমাদের এই জিনিসটা যদি ঠিকঠাক করে শিখতে পারি, নাউন ফর্ম থেকে অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বিয়াল বা অন্যান্য বিভিন্ন সমস্ত ফর্মগুলো থেকে, তাহলে আমাদের পক্ষে লেখাটা খুব বেশি পরিমাণে সাবলীল হবে। সাবলীল এই অর্থে যে ধরে নিলাম যে একটা কোনো কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, সেটাকে আমরা হয়তো একটা নাউন ফ্রেজ তৈরি করে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করাটা খুব সুবিধা হবে। তো যেই জিনিসটা আমরা বললাম প্রেসি লেখার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা বলবো টেকনিক্যাল অ্যাসপেক্টের দিক থেকে, সেটা হচ্ছে কি যে এই সেন্টেন্সের রূপান্তর করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যদি তোমরা সেন্টেন্সের রূপান্তর না করতে পারো, কী করে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা ভাইস ভার্সা যদি করা হয়, সেটা যদি না পারো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, তো আমরা অবশ্যই এই ব্যাপারে তোমাদেরকে হেল্প করব। এবং যেটা আমরা বললাম কি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফেনোমেনা, কারণ প্রায় যখন প্যাসেজগুলো থাকে সেখানে কিন্তু ক্লজ দেয়াই থাকে। আমরা যদি প্রেসি লেখার সময় যদি ওই একই রকম যদি ক্লজ ইউজ করি বা আমরা কমপ্লেক্স সেন্টেন্স যদি লিখে ফেলি, তাহলে আমাদের মূল যে বিষয়টা আমরা যেটা বললাম যে 1/3 বা 1/4 মধ্যে ব্যাপারটাকে আমাদেরকে সীমাবদ্ধ করতে হবে, সেটা কখনো সম্ভব হবে না। এবং ফলে আমাদের কি সমস্যা হবে, আমরা যে পয়েন্টসগুলো ভেবে রেখেছি সেই পয়েন্টসগুলো হয়তো বা 2-3টে পয়েন্ট মিস করে যাবে। আশা করি বোঝানো গেল। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সের একটা ধারণা অ্যালং উইথ ক্লজ অ্যান্ড পার্টস অফ স্পিচ, এই জিনিসগুলোর কিন্তু ধারণা থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আশা করি এবার যদি তোমাদের কিছু যদি সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। আমরা এবারে টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো দেখলাম, কী করে আমরা প্রেসি লিখতে হয় সেই জিনিসগুলো দেখলাম। এবার আমরা দেখব কি যে টাইপস, কী কী রকমের প্রেসি হতে পারে। টাইপস অফ প্রেসি, 1 নম্বর হচ্ছে ডেসক্রিপটিভ, 2 নম্বর ন্যারেটিভ, 3 নম্বর রিফ্লেকটিভ। আচ্ছা, ডেসক্রিপটিভ, ন্যারেটিভ আর রিফ্লেকটিভ, এই 3 রকমের যে কোনো লেখাই হোক না কেন, এই সমস্ত লেখাকেই আমরা এই 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, মূলত প্রোজ পিস যেগুলোতে। ডেসক্রিপটিভ বলতে কি বোঝানো হয়েছে, ধরে নিলাম কি যে আচ্ছা আমরা প্রথমে ন্যারেটিভ থেকে দেখি। ন্যারেটিভ অর্থে বোঝানো হয় কি যে ধরে নিলাম কি যে কোনো একটা ইভেন্ট অথবা স্টোরি
যখন কোনো ঘটনা বা কোনো একটা গল্প জাতীয় জিনিস থাকে তখন সেটাকে আমরা বলি কি যে ন্যারেটিভ মূলক। ডেসক্রিপটিভ বলতে কি বোঝানো হয়? ডেসক্রাইব ধরো একটা প্রসেস হতে পারে, কোনো একটা সিন হতে পারে, এই অর্থে আমরা ডেসক্রিপটিভ বলি। মূলত ন্যারেটিভ এবং ডেসক্রিপটিভ লেখার যদি কোনো প্যাসেজ থাকে তাহলে সেগুলো লেখা খুব ইজি টাইপের হয়, কারণ মূলত যা যা থাকে সেগুলোকেই আমরা মোটামুটি জট ডাউন করে, পয়েন্টসগুলোকে জট ডাউন করে আমরা সেগুলো লিখে দিই। সবচেয়ে যে বিষয়টা সমস্যায় পড়ে সেটা হচ্ছে রিফ্লেকটিভ। ডেসক্রিপটিভের সঙ্গে রিফ্লেকটিভের সঙ্গে ডেসক্রিপটিভ বা ন্যারেটিভের পার্থক্য কোথায়? রিফ্লেকটিভে লেখকের কিছু ধারণা থাকে বা লেখক কিছু রকমের জিনিস বা কিছুই তার যে মনের ধারণাগুলো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত বলে। তার মধ্যে হয়তো বা তিনি খুব বেশি হেঁয়ালি করতে পারেন, তার মধ্যে হয়তো বা উনি খুব বেশি পরিমাণে ফিগারেটিভ কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। তো অ্যাজ আ রিডার আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে কি যে প্রথমে যদি সেটা রিফ্লেকটিভ হয়, রিফ্লেকটিভ হলে সেটা কি বলতে চাইছেন সেটা আমাদের দেখব। মূলত আমরা রিফ্লেকটিভ বলতে কি বোঝানো হয়, সাধারণত ধরো কোনো একটা অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিসের ওপরে যদি বলা হয়, অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিসের ওপর যদি কোনো কিছু লেখা হয়, যেমন ধরো এটা হতে পারে ডেথ, হাঙ্গার, হিউম্যান সাইকোলজি, এই সমস্ত জিনিসগুলোকে আমরা সাধারণত রিফ্লেকটিভ বলে থাকি, যেখানে লেখকের কিছু উদ্দেশ্য নিয়ে লেখাটা শুরু করে। হয়তোবা তিনি বর্তমান প্রজন্মের কিছু সমস্যা নিয়ে দেখাচ্ছেন, অথবা যা কিছুই বলে না কেন শেষে গিয়ে তিনি অন্য একটা যেন কনক্লুশন দেন, যেটা হয়তোবা পুরোপুরি ভিন্ন হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে সেটা মিল থাকতে পারে আমাদের চিন্তাভাবনার সাথে। তো মূলত যেটা আমরা বলছি যে এক কথায় রিফ্লেকটিভ বলতে সেই ধরনের পিসগুলোকে বলা হয় বা সেই ধরনের প্রোজ পিসগুলোকে বলা হয় যেখানে কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে নিয়ে ডিল করা হয় এবং লেখকের মূল যে ধারণাটা, সেই লেখকের ধারণাটাকে বোঝার জন্য আমাদেরকে জিনিসটার ভেতরে ঢুকতে হবে। সেটাকে আমরা বলি যে মূলত রিফ্লেকটিভ। সাধারণত এটা কোনো কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে নিয়ে কনভে করে। আশা করি বোঝা গেল, তাই তো? তো আজকের ভিডিওটা মোটামুটি এই অবধি। আমরা দেখলাম কি যে কী করে প্রেসি লিখতে হয়, টাইপস দেখলাম। পরের ভিডিওতে আমরা দেখব কি যে একটা যে পিএসসির বিভিন্ন সমস্ত কোয়েশ্চেন্সগুলো হয় সেই কোয়েশ্চেন থেকে আমরা দেখব কি যে কী করে একটা প্যাসেজকে কী করে আমরা প্রেসিতে পরিণত করতে পারি। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এই অবধি।